আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আজকে আমরা ইলেকট্রনিক্স পার্টের রেকটিফায়ারটা পড়ার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা ক্লিপিং সার্কিটটা দেখছিলাম, আজকে আমরা রেকটিফায়ার সার্কিটটা দেখব। হ্যাঁ, এবং রেকটিফায়ারের বেসিক বিষয়গুলো দেখব, দেন রেকটিফায়ার করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা দেখেন রেকটিফায়ার। হ্যাঁ, রেকটিফায়ার কাকে বলে? রেকটিফায়ার কাকে বলে? বিভিন্ন প্রকার রেকটিফায়ার এর প্রকারভেদ আলোচনা করো। আচ্ছা আমি একটু সাউন্ড বাড়াই নিই। আচ্ছা আচ্ছা যে ইলেকট্রিক সার্কিট এর মাধ্যমে ইনপুট এর এসি সিগন্যালকে আউটপুট ডিসি সিগন্যালে রূপান্তর করা হয় তাকে রেকটিফায়ার বলে। এই প্রক্রিয়াকে রেকটিফিকেশন বলে। ক্লাসিফিকেশন অফ রেকটিফায়ার, তো এখানে আমাদের ক্লাসিফিকেশন অফ রেকটিফায়ার আছে, ওইগুলো আমাদের হচ্ছে বিক্রম টিউব রেকটিফায়ার, সেমিকন্ডাক্টর রেকটিফায়ার। আর ওয়েব প্রবাহের উপর ভিত্তি করে রেকটিফায়ার দুই প্রকার। এই দুই প্রকার আমরা বিশদভাবে পড়ার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে যে আপনার হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন দেখেন আপনার যে ফুল ওয়েভ যে রেকটিফায়ারটা আছে না, ওইটার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, তো সেন্টার ট্যাপ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দুইটাই পড়বো, এবং হাফ ওয়েভ রেকটিফায়ারও পড়বো আমরা। ঠিক আছে, আচ্ছা দেখেন, এখন দেখেন সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার এর ফিগার ও ওয়েভ শেপ। তো এটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার এর ওয়েভ শেপ। ঠিক আছে, এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ওয়েভ শেপ। এখানে কি কি আছে? এখানে দেখেন, এটা কি ইনপুট ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার। ট্রান্সফরমার নর্মালি কি করে? স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করে। আর এইটা হচ্ছে ডায়োড, এইটা হচ্ছে ডায়োড। ঠিক আছে, এখানে সেন্টার ট্যাপটা প্রথমে চলে আসছে। আচ্ছা, ওইখানে সেন্টার ট্যাপটা প্রথমে চলে আসছে, আমরা প্রথমে হাফ ওয়েভটা দেখব। ঠিক আছে, পরে সেন্টার ট্যাপটা দেখব। আচ্ছা এটা দেখব, দেন উপরেরটা দেখব। হ্যাঁ, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার কাকে বলে, আগে ওইটা দেখি। চিত্র সহকারে হাফ ওয়েভ শেপ অঙ্কন করো। হাফ ওয়েভ রেকটিফায়ার, যে রেকটিফায়ারের ইনপুট সিগন্যাল এর হাফ সাইকেলকে ডিসি সিগন্যালে রূপান্তর করে আউটপুটে প্রদান করে তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলে। ঠিক আছে, তো এইখানে দেখেন, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা হচ্ছে আমাদের একটা সাইকেল। ঠিক আছে, এই সাইকেলের সম্পূর্ণ অংশ কিন্তু আউটপুটে পাওয়া যায় না। হাফ ওয়েভের আউটপুটে পাওয়া যায় শুধু এই যে এই হাফ সাইকেলটা শুধু আউটপুটে পাওয়া যায়, তার আর অর্ধেক সাইকেলটা সময় কিন্তু পাওয়া যায় না, আউটপুট শূন্য পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, আচ্ছা হাফ ওয়েভ রেকটিফায়ারটা একটু দেখার চেষ্টা করি। হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারটা একটু দেখার চেষ্টা করি। হাফ ওয়েভ রেকটিফায়ার, যে রেকটিফায়ার ইহার ইনপুট সিগন্যাল এর হাফ সাইকেলকে ডিসি সিগন্যালে রূপান্তর করে আউটপুট প্রদান করে তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলে। তার মানে ইনপুট যা দিব তার মানে একটা সাইকেল দিলে এর হাফ সাইকেলকে ও পজিটিভে কনভার্ট মানে আউটপুটে পাওয়া যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ফিগারটা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, আর এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার। ট্রান্সফরমার নর্মালি স্টেপ আপ স্টেপ ডাউন করে। আর এটা হচ্ছে যে ডায়োড। ঠিক আছে, এটা আমরা জানি নর্মালি ফরওয়ার্ড বায়াসে কাজ করে। তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের লোড। ঠিক আছে, এখন সার্কিটটা আমাদের আঁকা শিখতে হবে। ঠিক আছে, তো প্রথমে যখন আমরা এখানে ইনপুটের সিগন্যালটা দেই তখন কি করে ট্রান্সফরমারটা, মনে করেন ইনপুটে নর্মালি আপনি 230 দিলেন,
কিন্তু আমাদের নর্মালি বাসা বাড়িতে কত ভোল্ট আমরা ব্যাটারি বা সেল আছে 24 ভোল্ট, 12 ভোল্ট এরকম। তো আপনি যখন ওইগুলা চার্জ করবেন তখন তো আপনার 12 ভোল্টের কি বলেন আপনারা, অ্যাডাপ্টার বলেন বা চার্জার বলেন, যাই বলেন, যে আপনার যে ফোন আছে না, ওইটা কিন্তু একটা রেকটিফায়ার সার্কিট। ঠিক আছে, ওইটা কি করে, আপনার যে ফোন চার্জ করেন ওইটা কি করে, আপনার সাপ্লাইনে 230 মনে করেন, তারপর আপনার ফোনের যে ভোল্টেজ আছে 3.4 এরকমে কনভার্ট করে ডিসিতে কনভার্ট করে আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে 230 ভোল্ট নিবে সে, তারপর ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ ডাউন করবে, মনে করেন যে 12 ভোল্ট। ঠিক আছে, 12 ভোল্টে স্টেপ ডাউন করলো, তারপরে কি করবে, এই রেকটিফায়ারটা মানে এই ডায়োডটা কি করবে, যদি পজিটিভ সাইকেল যখন হয়, মানে পজিটিভ হাফ সাইকেল যখন চিন্তা করব তখন কি করে আউটপুট দেয়, আর যখন নেগেটিভ আউটপুট ইনপুটে চিন্তা করা হয় মানে দেই, তখন কি হয়, এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যায়। ঠিক আছে, রিভার্স বায়াস হওয়ার কারণে এইখানে এইটুকু কিন্তু আউটপুট পাওয়া যায় না। আর এইটুকু পাওয়া যায় কেন, যখন আমরা উপরে পজিটিভ নিচে নেগেটিভ মানে পজিটিভ হাফ সাইকেল দেই, তখন কিন্তু ডায়োডটা ফরওয়ার্ডে থাকে, মানে ফরওয়ার্ড বায়াস পাই। এবং যখন আমরা নেগেটিভ সাইকেল চিন্তা করি তখন কিন্তু ডায়োডটার ফরওয়ার্ড বায়াস পাই না। এই জন্য কি এইখানে আউটপুটটা আমরা পাই না। ঠিক আছে, এভাবে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারটা কাজ করে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে এখন ফুল ওয়েভ রেকটিফায়ার দেখব। তো ফুল ওয়েভ রেকটিফায়ার দুইটা, একটা হচ্ছে সেন্টার ট্যাপ আর একটা হচ্ছে ব্রিজ। তো ফার্স্ট অফ অল আমরা সেন্টার ট্যাপটা দেখব। হ্যাঁ, এটা দেখি আমরা, এটা হচ্ছে আমাদের সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা দেখেন, এটা যে ফুল ওয়েভ রেকটিফায়ার, আমরা কিন্তু এটার ওয়েভ শেপ দেখেই বুঝতে পারতেছি। ঠিক আছে, এখানে ওয়েভ শেপটা দেখেন, এখানে পজিটিভ হাফ সাইকেল কি হয়েছে, আউটপুট পাওয়া গেছে, নেগেটিভ হাফ সাইকেল আউটপুট পাওয়া গেছে। ঠিক আছে, এই জন্য এটা পজিটিভ হাফ সাইকেল। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আপনার ইনপুট, এটা হচ্ছে ট্রান্সফরমার। আগের চিত্রতে তো বললামই, ইনপুট দিলেন, তারপর ট্রান্সফরমার কি করলো, স্টেপ ডাউন করলো। ঠিক আছে, এখন দেখেন, এখন আপনি পজিটিভ হাফ সাইকেল দেওয়ার পরে, ফলে কিভাবে এই যে আপনার যে এই লুটটা আছে, লুটটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, ওইটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা যখন পজিটিভ সাপ্লাই দিবেন তাহলে উপর কি হবে, পজিটিভ, নিচে নেগেটিভ। তারপর দেখেন তো কি হয়, যখন ট্রান্সফরমার থেকে আপনি 12 ভোল্ট বের করলেন, এই 12 ভোল্ট কি হবে, এই দিক দিয়ে যাবে, তার মানে কি এই ডায়োডটা কি হলো, ফরওয়ার্ড বায়াস পাইলো। তাহলে কারেন্টটা এই দিক দিয়ে বের হয়ে এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে, এই দিক দিয়ে আবার কি হবে, যে এইখানে ফিরে আসবে। কিন্তু এখন বলতে পারেন যে কারেন্টটা তো এই দিকেও যাইতে পারতো, কিন্তু যাবে না কেন, এটা কিন্তু রিভার্স বায়াস পাইছে। ঠিক আছে, এই জন্য ডায়োডের D2 এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, তাইলে আমরা কারেন্টের এইটা যে লোড আছে ওইটার ডিরেকশনটা দিই, ওইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখন আমরা যখন নেগেটিভ সাইকেল দিব, তখন কি করব, উপরে নেগেটিভ দিলাম, নিচে পজিটিভ দিলাম। ঠিক আছে, এখন কারেন্টটা কোন দিক দিয়ে বের হবে বলেন তো, কারেন্টটা কোন দিক দিয়ে বের হবে, এই পজিটিভ এইখান দিয়ে বের হবে, এইখান দিয়ে বের হবে, ডায়োডের মধ্য দিয়ে ফ্লো হবে, তার মানে D2 কি করবে, অ্যাক্টিভ হবে, এদিক দিয়ে যায় আবার কি হয়ে যাবে, লোডের মধ্য দিয়ে আবার সোর্সে ফিরে আসবে। তার মানে আপনার পজিটিভ হাফ সাইকেলও আউটপুট পাইতেছেন, নেগেটিভ হাফ সাইকেলও আউটপুট পাইতেছেন। আমরা কিন্তু এটা দেখছি যে
পজিটিভ হাফ সাইকেলও আমরা কি পাইতেছি, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে, একদিক দিয়ে ঢুকতেছে। আবার নেগেটিভ হাফ সাইকেলও দেখতেছি যে এই দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে এটার মধ্যে। ঠিক আছে, তার মানে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল উভয়ের কারণে আমরা আউটপুট পাইতেছি। আচ্ছা দেখেন এইখানে কি করলাম, আমরা এটা একটা হাফ সাইকেল নিলাম। এই হাফ সাইকেলে দেখেন পজিটিভ যখন হাফ সাইকেলটা আমরা পজিটিভ কল্পনা করি, তখন কি হলো যে আমরা D1, এই D1টা কিন্তু অ্যাক্টিভ হইতেছে। এই D1-এর জন্য আমরা এইটুকু আউটপুট পাইছি। যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল চিন্তা করি, তখন দেখেন এইখানে এটুকুর জন্য আমরা কি আউটপুট পাইতেছি। ঠিক আছে, এইটুকু আউটপুট পাইতেছি D2 ডায়োডের জন্য। ঠিক আছে, আমরা লিখা দিছি কিন্তু এখানে D1 পাইতেছি এইটুকুর জন্য, মানে D1 1 নাম্বার ডায়োডের জন্য এইটুকু আউটপুট পাইতেছি, 2 নাম্বার ডায়োডের জন্য এইটুকু আউটপুট পাইতেছি। ঠিক আছে, এইভাবে সেন্টার ট্যাপ রেকটিফায়ারটা কাজ করে। আর এইখানে যে আমরা ট্রান্সফরমারটা ইউজ করি না, ওইটা কিন্তু সেন্টার ট্যাপ মানে ট্যাপিং করা থাকা লাগে। ঠিক আছে, নয়তো হয় না। আচ্ছা, পরবর্তীতে আমরা ব্রিজ রেকটিফায়ারটা দেখার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ার। আমরা পড়ছিলাম যে ফুল ওয়েভ রেকটিফায়ার 2 ধরনের হয়, একটা হচ্ছে সেন্টার ট্যাপ, এইমাত্র যেটা দেখলাম, আরেকটা হচ্ছে এখন যেটা দেখতেছি এটা হচ্ছে যে আমাদের ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, তো সেন্টার ট্যাপে কিন্তু আমরা 2টা ডায়োড ইউজ করছিলাম। ঠিক আছে, এখন এই ব্রিজ রেকটিফায়ারে আমরা 4টা ডায়োড ইউজ করতেছি। দেখেন এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, 4টা ডায়োড কিন্তু আমরা ইউজ করতেছি। আচ্ছা, এখন আমরা দেখব যে পজিটিভ হাফ সাইকেল না, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য কোন কোন ডায়োড অ্যাক্টিভ হয় এবং কিভাবে কারেন্টটা ফ্লো হয় ওইটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন আমাদের একটা ইনপুট দিব এইখানে, তারপর ট্রান্সফরমারটা কি করবে, স্টেপ ডাউন করবে, তারপর কারেন্টটা এইখান দিয়ে যাবে। যদি আমরা কি পজিটিভ হাফ সাইকেল চিন্তা করি, তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেল যদি চিন্তা করি, তাহলে উপরে পজিটিভ নিচে নেগেটিভ দিলাম। ঠিক আছে, তারপর কারেন্টটা কি হইতেছে, এদিক দিয়ে বের হইতেছে। ঠিক আছে, তো কারেন্টটা কি হবে, এদিকে যাবে না, কারণ এটা ডায়োডটা নেগেটিভ প্রান্ত এই দিক দিয়ে আছে, আর D1 ডায়োডের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, যাই, আর তারপর এটা হচ্ছে আমাদের লোড, এইখান দিয়া যাবে, তারপর এই যে D3 ডায়োডটা আছে না, এর মধ্য দিয়ে ফ্লো হয়ে আবার এইখানে সোর্সে চলে আসবে। ঠিক আছে, তাহলে কারেন্ট ফ্লোটা কীরকম হইতেছে আমি একটু হাইলাইট করার চেষ্টা করি। কারেন্টটা এই দিক দিয়ে বের হয়ে তারপর এইখানে যে আমাদের লুডটা আছে, আর লুড ওর মধ্যে দিয়ে ফ্লো হয়ে তারপর এই দিক দিয়ে আবার আমাদের সোর্সে ফিরে আসতেছে। ঠিক আছে, তার মানে আপনার পজিটিভ হাফ সাইকেল যখন আউটপুট দিছে, তখন কোন কোন ডায়োড কাজে লাগছে, এই D1 এবং এই D3। দেখেন আমরা যখন পজিটিভ হাফ সাইকেল শেপ আঁকলাম, তখন আমাদের অ্যাক্টিভ হয়েছে D1 এবং D2। দেখেন আমরা কিন্তু এখানে লিখে দিছি D1 এবং D3 এর জন্য আমরা পজিটিভ হাফ সাইকেল পাইতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা নেগেটিভ হাফ সাইকেল দেখার চেষ্টা করব। যদি নেগেটিভ হাফ সাইকেল দেখতে চাই, তাহলে উপরে নেগেটিভ, নিচে পজিটিভ। এখন দেখেন কারেন্টটা কি হবে, কারেন্টটা তো আপনার এইখান দিয়ে বের হবে পজিটিভ প্রান্ত দিয়া, তাহলে বের হলো, তারপর দেখেন এই ডায়োডের মধ্য দিয়া ফ্লো হয়ে আবার এইখান দিয়ে চলে যাবে এদিক দিয়া, তারপর এই দিক দিয়া, তারপর এইখানে আবার সোর্সে চলে আসবে। ঠিক আছে, এইভাবে সার্কিটটা সম্পূর্ণ করবে। তাইলে এইখানে যে আমাদের নেগেটিভ সাইকেলটা আছে, এই নেগেটিভ সাইকেলটা দেওয়ার ফলে আমাদের আউটপুটটা পাই এটা, এই ওয়েভ শেপটা। এই ওয়েভ শেপটা কার জন্য পাই, D2 এবং D4 এর জন্য পাই থাকি আমরা। ঠিক আছে, মানে এখানে D2 ডায়োড এবং D4 ডায়োডটা অ্যাক্টিভ হয়েছে, এজন্য আমরা এরকম পাই থাকি। তারপর এরকম আবার এটা কি এটার মতোই পাই আর কি, এরকমভাবে আপনার যত খুশি ততটা আঁকতে পারেন। ঠিক আছে, মূল কথা হচ্ছে আমাদের যে ফিগার আছে না, ফিগারগুলো একটু মাথার মধ্যে রাখা লাগবে, তাহলে ম্যাথ করার সময় ইজিতে করতে পারবেন। আচ্ছা, এখন
কথা হচ্ছে যে ডায়োড দিয়ে যখন কারেন্টটা বের হয় ওইটা কিন্তু আর এসি কারেন্ট থাকে না। এইখানে দেখেন, এইখানে কিন্তু কারেন্টটা আমরা ইনপুট করলাম। স্ক্রিন দেখা যায় কিনা একটু বলেন তো? স্ক্রিন দেখা যায়? কোথায় গেল সবাই? আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে যে যে বিষয়টা, স্ক্রিন দেখা যায় কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শব্দ হয় না কেন? আচ্ছা, এখন দেখেন বিষয়টা কি হয়। এখন যখন এটা হচ্ছে লোড, আমি একটু মোছায়া দেখাই ভালো বোঝার জন্য, হ্যাঁ। এখানে হচ্ছে এটা হচ্ছে লোড, এর মধ্যে যখন কারেন্টটা ডায়োড থেকে বের হয়ে ঢুকে, তার মানে কি এসি কারেন্ট ঢুকে, ঠিক আছে। এসি কারেন্টটা কি হয়ে যায়, ডিসি হয়ে যায়। এখান থেকে বের হয় এসি কারেন্ট, এই কারেন্টটা কি এসি থাকে এখানে, যখন ডায়োডের ভিতর দিয়া পাস হয় তখন ওইটা কি হয়ে যায়, ডিসি হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, যখন ম্যাথ করবো অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা পরবর্তীতে দেখি আমরা পালস সেটিং ডিসি বলতে কি বুঝো? পালস সেটিং ডিসি, পালস সেটিং ডিসি বলতে কি বুঝো? পালস সেটিং ডিসি রেকটিফিকেশন এর পর আউটপুট প্রাপ্ত এসি যুক্ত ডিসিকে পালস সেটিং ডিসি বলে। ফিল্টার সার্কিট ব্যবহার করে পালস সেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করা যায়। কথা হচ্ছে যে আমরা যখন রেকটিফায়ার সার্কিট ইউজ করি, দেখেন এইখানে এখানে কি হয়, এরকম একটু এসি কম্পোনেন্ট থাইকা যায়, ঠিক আছে, পিওর ডিসি হয় না। আমরা কি জানি ডিসির এরকম হয় না, টাইমের সাথে কি পরিবর্তন হয় না, কিন্তু এখানে কি এরকম হয়েছে না, একটু উঁচু নিচু, এই জন্য কি এটার মধ্যে একটু এসি এর আচরণ বিদ্যমান থাকে, মানে এসির মতো আচরণ থাকে এই ডিসির মধ্যেই। ওইটাকে পালস সেটিং ডিসি বলে। এইটা আমরা রিমুভ করি নর্মালি ফিল্টার সার্কিট ইউজ করে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটের সুবিধা অসুবিধা আছে, ওইগুলো একটু আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আমরা একটু আগাই। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জিনিসটা লাগবেই। আচ্ছা, আমাদের লাইনটা মনে হয় কাইটে গেছে, আমরা আবার দুঃখিত, এতক্ষণ আমাদের ইন্টারনেটে একটু প্রবলেম ছিল, এই জন্য একটু ডিলে হয়ে গেছে আর কি। তো আবার যে লিঙ্কটা দেওয়া হয়েছে সবাই জয়েন করে ফেলেন। আচ্ছা, যা বলতেছিলাম, এখানে দেখেন আপনাদের কি আছে, একটা চার্ট আছে, এই চার্টটা কিন্তু একটু মনে রাখা লাগবে। আপনার বিভিন্ন ম্যাথের মধ্যে চাবে যে অপারেটিং ফ্রিকোয়েন্সি, তো অপারেটিং ফ্রিকোয়েন্সি যখন চাবে, যখন হাফ ওয়েভ হবে তখন কি হবে, যে ইনপুট যে ফ্রিকোয়েন্সি ওইটাই অপারেটিং ফ্রিকোয়েন্সি হাফ ওয়েভ রেকটিফায়ারের। পরে সেন্টার ট্যাপের কিন্তু যদি অপারেটিং ফ্রিকোয়েন্সি চাই, তাহলে আপনার যে ইনপুট ফ্রিকোয়েন্সি আছে ওইটাকে 2 দিয়ে গুণ করে দেওয়া লাগবে। তারপর ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার যেটা, ঠিক আছে, ওইটার জন্য কি করা লাগবে, আপনার ইনপুট ফ্রিকোয়েন্সিরে 2 দিয়ে গুণ করা লাগবে, ঠিক আছে, অপারেটিং ফ্রিকোয়েন্সি বের করার জন্য। তারপর হয়েছে যে প্রশ্নের মধ্যে কিন্তু চাবে যে পিক ইনভার্স ভোল্টেজ, তাহলে পিক ইনভার্স ভোল্টেজটা আপনি কিভাবে বের করবেন? হাফ ওয়েভের ক্ষেত্রে যে ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভোল্টেজটা হবে ওইটাই। তারপর সেন্টার ট্যাপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজটাকে আপনি 2 দিয়ে গুণ করবেন। তারপর ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটারে ব্রিজের ক্ষেত্রে যে আপনার ম্যাক্সিমাম ভোল্টেজ ওইটাই হয়ে যাবে আপনার পিক ইনভার্স ভোল্টেজ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে ইফিসিয়েন্সি,
হ্যাঁ, ইফিসিয়েন্সিটা দেখেন, ইফিসিয়েন্সি হাফ ওয়েভের কত 40.6, সেন্টার ট্যাপের 41.2, না 81.2, আর ফুল ওয়েভ ব্রিজেরও 41.2, পরে রিপল ফ্যাক্টর 1.2, পরে 0.48, ঠিক আছে, দুইটারই। ঠিক আছে, এই চারটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন হয়। জয়েন করে ফেলেন যারা মেসেজ দিতেছেন, অনেকে মেসেজ দিতেছেন যে জয়েন কর, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল এই জন্য আর কি, তো জয়েন করে ফেলেন। আচ্ছা, আমরা পরে আগানোর চেষ্টা করি। তারপর রেকটিফায়ারটা আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে এসি সার্কিটের জন্য কাজে দিবে। দেখেন এখানে বলতেছে যে হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য আমরা কি কি বের করতে পারি। হাফ ওয়েভের জন্য IRMS বের করতে পারি, বের করতে পারি হাফ ওয়েভের জন্য। তারপর আই আই ডিসি বের করতে পারি, আই অ্যাভারেজ বের করতে পারি, ঠিক আছে, আই বের করতে পারি, কারেন্টের ক্ষেত্রে যে বিষয়টা আমরা বের করতে পারি। তারপর ভোল্টেজের জন্য কি করতে পারি, আরএমএস বের করতে পারি, ডিসি বের করতে পারি, বিডিসিটা কি আমরা বি অ্যাভারেজ বলে থাকি, ঠিক আছে, এরকম। তারপর আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, ওইটা দেখব কি ডিসি আর আরএমএস যখন আমরা কি করব ভেক্টরিক্যালি যোগ করব তখন আমরা কিন্তু এসি পাবো, ঠিক আছে, ওইটা আমরা একটু পরে দেখার চেষ্টা করব, ঠিক আছে। তাইলে এখানে আমাদের যে হাফ ওয়েভ রেকটিফায়ার আছে, এই রেকটিফায়ারের জন্য আইডিসি ডিসি আইআরএমএস কিন্তু আমরা কি করতে পারি, প্রমাণ করতে পারি, ঠিক আছে, ওইটা একটু দেখার চেষ্টা করব। তারপর হাফ ওয়েভের জন্য যা হবে আবার ফুল ওয়েভের জন্য তা হবে না। তাহলে ফার্স্ট অফ অল হাফ ওয়েভের গুলা দেখবো, দেন আমরা ফুল ওয়েভের গুলা দেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আমরা কিন্তু এখানে IRMS এটা কিন্তু হাফ ওয়েভের জন্য আমরা প্রমাণ করার চেষ্টা করছি। IRMS কত, এইটুকু একটু মনে রাখবেন, অনেকে তো ইন্টিগ্রেশন পারেন না, এজন্য আমি কি করলাম না, এক্সপ্লেন করলাম না, ঠিক আছে, শুধু এটুকু মনে রাখবেন যে IRMSটা মনে রাখা লাগবে। এই নাইমুল্লাহ, সাউন্ড মাউট করে রাখা লাগবে, ওইটা কয়দিন বলা লাগে আপনাকে, কথা বলার সময় মাউট ওপেন করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, IRMS এটা আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে। এই IRMS এর এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে, এই যে এখানে যেটুকু আমরা হাইলাইট করে দিছি, ঠিক আছে, এইগুলা একটু আমি লিখা দিই, ঠিক আছে, এইগুলা একটু নোট করে ফেলবেন। IRMS এটা হচ্ছে হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা দেখতেছি, IRMS ইকুয়াল টু হচ্ছে যে I max বাই 2। তারপর আই অ্যাভারেজ, আই অ্যাভারেজের আরেকটা নাম আছে, ওইটা হচ্ছে ডিসি। ডিসি সমান কি আই ম্যাক্স, মানে ম্যাক্সিমাম কারেন্ট বাই পাই, এটা হচ্ছে যে দুইটা সূত্র। এখন আপনি এইগুলোর আপনি ভোল্টেজেও লিখতে পারবেন, তাহলে VRMS সমান কি হবে, VRMS সমান হবে আপনার ভি ম্যাক্স বাই 2 আই অ্যাভারেজ ভা আই ডিসি সমান কি হবে আপনার ভি ম্যাক্স বাই পাই, ঠিক আছে। এইগুলা কিন্তু আমাদের কি হাফ ওয়েভের জন্য, ঠিক আছে। বি অ্যাভারেজ সমান কি বিডিসি, হ্যাঁ, ওহো এখানে আই লিখে ফেলছি না, বিও লিখতে পারবেন, বি এবং লিখতে পারবেন, আইও লিখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু মুছায় লিখা দিই।
আমি তো বি দিয়া লেখার চেষ্টা করছি, এখানে আই দিয়া তো উপরে লিখছি, ঠিক আছে, একই হয়ে গেল। তাহলে এখানে বি অ্যাভারেজ সমান বিডিসি, ঠিক আছে, এটা বি ম্যাক্স বাই 2। এখন আর একটা সূত্র আছে, দেখেন, এটা যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি, ঠিক আছে, তাহলে এই ভূমি বরাবর, মনে করেন যে এই ভূমি বরাবর যদি আমরা আই ডিসি দেই আর লম্ব বরাবর আমরা আই এসি দিই, তাহলে আমরা এখানে কি পাবো, আই আর এম এস, ঠিক আছে। তার মানে এসি এবং ডিসি রে যদি আমরা ভেক্টরিক্যালি যোগ করি তাইলে তখন আই আর এম এস পাবো। আর যদি শুধু আমরা মান বের করতে চাই তাহলে কিন্তু পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি কি, রুট ওভার আই এস স্কোয়ার প্লাস আই ডিসি স্কোয়ার। বুঝেন নাই সম্ভবত অনেকে। এখানে আমাদের একটা সূত্র আছে না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ওইটারই আমি একবারে লিখে ফেলার চেষ্টা করছি। দেখেন আমি একটু মোজাই লিখি যেহেতু বুঝতে প্রবলেম হইতেছে। আচ্ছা, এখানে হচ্ছে যে আই আর এম এস পাবেন। আচ্ছা, তো এটা যেহেতু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা সূত্র আমরা জানি কি, ভূমি ভূমি স্কোয়ার সমান না ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ। অতিভুজ আইএসি, আইএসি তো এখনো আমরা বের করছি না। নর্মালি আপনি আইএসি বের করতে পারবেন না। আপনি আইএসিটা কিভাবে বের করবেন, আপনি কি করবেন, আইআরএমএস বের করবেন এবং আইডিসি বের করবেন। যদি প্রশ্নের মধ্যে আইএসি চাই তখন কিন্তু আপনার এই তিনটা জিনিস জানা লাগবে, মানে এই দুইটা জিনিস জানা লাগবে। যদি আপনার আইএসি প্রশ্নের মধ্যে চাই তখন কিন্তু আপনার এই যে এইখানে এই সূত্রটা ইউজ করা লাগবে। আইএসসি সমান এইখানে কি লম্ব না, তো এই সূত্র অনুসারে আমরা কি বের করতে পারি, আইএস স্কোয়ার ইকুয়াল টু এই যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে কি আই আর এম এস স্কোয়ার মাইনাস আই ডিসি স্কোয়ার, ঠিক আছে। পরে এই যে এখানে স্কোয়ারটা আছে না, স্কোয়ারটা আপনি কি করবেন, ওই সাইডে নিয়ে রুট দিয়ে দিবেন, তারপর আইএসসিটা পাওয়া যাবেন, ঠিক আছে। তো আইএসসি বের করার জন্য এভাবে আগানো যায়, অথবা কিছু সূত্র আছে, ঠিক আছে, ওইগুলা আমাদের পরে বুঝতে পারবেন। মূলত আপাতত আপনি দুইটা জিনিস ভালো করে মাথার মধ্যে রাইখা দেন। এই দুইটা জিনিস কি, একটা এই দুইটা সূত্র, একটা হচ্ছে আরএমএস এর আর একটা হচ্ছে অ্যাভারেজের। আপনি যদি কারেন্ট দিয়ে প্রকাশ করেন তাহলে এখানে কি লিখবেন, ম্যাক্সিমাম কারেন্ট। আর এখানে যদি ভোল্টেজ দিয়ে প্রকাশ করেন তাহলে এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ, আবার এইখানেও ম্যাক্সিমাম ভোল্টেজ, ঠিক আছে। কারেন্টের ক্ষেত্রেও ইউজ করতে পারি, ভোল্টেজের ক্ষেত্রেও ইউজ করতে পারি, আরএমএস আর অ্যাভারেজ। তাহলে এটা কিন্তু আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে দেখলাম, তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে কিন্তু এটা না। ফুল ওয়েভের ক্ষেত্রে কোনটা আমরা দেখব। আচ্ছা, এখন দেখেন আমরা কি ফুল ওয়েভ রেকটিফায়ারটা দেখব। ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য আমরা কি ওইগুলা প্রমাণ করতে পারি এতক্ষণ যা দেখলাম, ঠিক আছে। দেখেন ফুল ওয়েভের ক্ষেত্রে আমরা কারেন্ট দিয়ে প্রথমে লিখব প্রথম আর এম এস কারেন্ট ফুল ওয়েভের ক্ষেত্রে। একটু আগে যেটা দেখছিলাম হাফ ওয়েভের ক্ষেত্রে, হাফ ওয়েভের ক্ষেত্রে কি ছিল, আই ম্যাক্স বাই 2 ছিল, কিন্তু যখন আমরা ফুল ওয়েভের ক্ষেত্রে যাব তখন কিন্তু আই ম্যাক্স বাই √2 হবে, ঠিক আছে। এইখানে দেখেন এটা কিন্তু প্রমাণ করা হয়েছে, ঠিক আছে। এইখানে আপনারা চাইলে প্রমাণ করতে পারবেন, প্রমাণটা আমি দেখাইতেছি না, ইন্টিগ্রেশন হয়তো বা অনেকে ভুলে গেছেন এই জন্য। আচ্ছা, আমাদের প্রমাণ লাগবে না, শুধু এটুকু মনে রাখবেন, ঠিক আছে। তারপর আইডিসি, আইডিসির আরেকটা নাম কি, আই অ্যাভারেজ। আই অ্যাভারেজ হচ্ছে যে আই ম্যাক্স বাই 2। এটা দেখছিলাম হাফ ওয়েভের ক্ষেত্রে। ফুল ওয়েভের ক্ষেত্রে, ও সরি, এখানে পাই হবে, আই ম্যাক্স বাই পাই, এখানে কি হবে 2। হাফ ওয়েভের ক্ষেত্রে যা দেখছিলাম তাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমরা আগের পেজটা ভুল করছি কি কোনো কিছু না। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের কারেন্টের ক্ষেত্রে গেল। এখন আমরা যদি ভোল্টেজ লিখতে চাই, ভোল্টেজের আরএমএস ভোল্টেজ বের করতে চাই, তাইলে ভি ম্যাক্স বাই √2 হবে।
এবং যদি ভোল্টেজ বের করতে চান ডিসি ভোল্টেজ, তখন বি অ্যাভারেজ সমান হবে 2 বি ম্যাক্স বাই পাই। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের মনে রাখা লাগবে, আর এইগুলো কিন্তু আমরা প্রমাণ করতে পারি। প্রমাণগুলো কিন্তু আমি দেখাইলাম না। আচ্ছা, পরে এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের ম্যাথের মধ্যে চাবে, ঠিক আছে, ওইটা রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর, ঠিক আছে। রিপল ফ্যাক্টর হচ্ছে যে রিপল ফ্যাক্টর এর আউটপুটে, মানে রেকটিফায়ার এর আউটপুটে পালস সেটিং ডিসি এর এসি কম্পোনেন্ট এর আরএমএস ভ্যালু এবং ডিসি কম্পোনেন্টের মানের অনুপাতকে রিপল ফ্যাক্টর বলে। মনে করেন যে আপনি যে ডায়োডগুলো ডায়োডের যে সার্কিটগুলো দেখলেন না, এই যে এইখানে যে ডায়োডের সার্কিটগুলো আছে না, ওই সার্কিটের আউটপুট বলতে এই যে এইখানে যে লুড আছে না, লুডের মধ্যে কি থাকে, একটু এসির পরিমাণ বৃদ্ধ থাকে, এসি কারেন্ট অথবা ভোল্টেজের থাকে, ঠিক আছে। এই এসি ভোল্টেজ এর আরএমএস ভ্যালু, এই এসি ভোল্টেজের আরএমএস ভ্যালু করে আমরা ডিসি কম্পোনেন্ট দ্বারা ভাগ করলে আমরা যা পাই ওইটাই রিপল ফ্যাক্টর। মানে এসি রে, মানে আউটপুটে যা থাকে ওইটার এসি রে আমরা ডিসি রে ভাগ করলে আমরা রিপল ফ্যাক্টর পাই আর কি। তো রিপল ফ্যাক্টর হচ্ছে আইএসি বাই ডিসি। এই সূত্রটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। আর এই সংজ্ঞাটা মাঝে মধ্যে পিএসসির পরীক্ষার মধ্যে এবং লিখিত পরীক্ষার মধ্যে আসে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার জন্য, লিখিতের জন্য আর কি, ঠিক আছে, একটু মনে রাখা লাগবে। তারপর দেখেন এখানে রিপল ফ্যাক্টরের একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা এখন একটু প্রমাণ করে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন কিভাবে আমরা প্রমাণ করি। আচ্ছা, রিপল ফ্যাক্টর তো আমরা কি জানি, উপরে আমরা একটু লিখে রাখলাম। রিপল ফ্যাক্টর আই এসি বাই আই ডিসি, এটা সমান কি রিপল ফ্যাক্টর, আর এর দ্বারা আমরা প্রকাশ করব। এখন এই ট্রায়াঙ্গেলটা তো আমরা একটু আগে দেখলামই, এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। ওই ট্রায়াঙ্গেলের আরএমএস ভ্যালু তো অতিভুজ ভূমি আইডিসি, লম্ব হচ্ছে আইএসি, ঠিক আছে। এখন এইখান থেকে আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এইখানে এই লাইনটা আমরা লেখার চেষ্টা করছি, ঠিক আছে। এখন আমরা এসি, এই এসি আছে না, এই এসিটারে আমরা কি করব, এই সাইডে রাখা এই ডিসিটারে ওই সাইডে নেওয়ার চেষ্টা করছি, তাহলে এখানে মাইনাস চলে আসছে, ঠিক আছে। তারপর এই যে এই ইকুয়েশনটা আসছে আর কি, আইএসি বের করার চেষ্টা করছি। তারপর উভয় পক্ষরে আমরা আইডিসি দ্বারা, মানে আইডিসি স্কোয়ার দ্বারা ভাগ করছি উভয় পক্ষকে। এখন আপনি যদি উভয় পক্ষকে আইডিসি দ্বারা ভাগ করেন এই লাইনে, দেখেন তো এখানে কি হয়, 1 হয়। এটু করে যদি আইডিসি স্কোয়ার দিয়ে ভাগ করেন তাহলে এই 1টা হবে, আর এইটু করে যদি ভাগ করেন আই আরএমএস স্কোয়ার বাই আইডিসি, যা ভাগ করলে যা হয়, মানে যেভাবে ভাগ করা হয়েছে ওইটাই লিখে দিছি, এইখানেও লিখে দিছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু একটা সূত্র আগেই পড়ছিলাম, যে সংজ্ঞা থেকে যে জিনিসটা পাইছিলাম, এইখানে দেখেন আইএসি বাই আই ডিসি সমান রিপল ফ্যাক্টর। তাহলে দেখেন এখানে কি আছে, আইএসি স্কোয়ার বাই আই ডিসি স্কোয়ার আছে। এখন স্কোয়ার আছে না, এই স্কোয়ারটারে কি করব আমরা ওই সাইডে নিয়ে যাব। এই সাইডে যদি স্কোয়ার আনি তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে দেখেন এই দুইটা কি করলাম, স্কোয়ারটা এইদিকে আইনা রুট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আইএসি বাই ডিসি সমান হচ্ছে রিপল ফ্যাক্টর, এটা লিখতে পারি, ঠিক আছে। এভাবে আমরা এটা প্রমাণ করতে পারি, এটুকু আমাদের লাগবে। তো ম্যাথ করার সময় আমাদের এই সূত্রটা লাগবে, ঠিক আছে। এখন রিপল ফ্যাক্টরের মান কম না বেশি হওয়া ভালো, এই প্রশ্নটা কিন্তু এমসিকিউর মধ্যে আসে, অনেকবার আসে, ঠিক আছে। তো রিপল ফ্যাক্টরের মান কম হওয়া ভালো, যত কম হয় ততই ভালো। যদি মনে করেন, দেখেন এখানে রিপল ফ্যাক্টরের মান যদি আপনার কম হয়, তাহলে কি এই যে ডিসি যে কারেন্ট পাবেন আউটপুটে, ওইটা কি হবে, ডিসি না এসি যে কারেন্টটা পাবেন ওইটা কি হবে, কম হবে। বুঝেন নাই কথা। আচ্ছা, এখানে দেখেন রিপল ফ্যাক্টর যদি কম হয়, যদি রিপল ফ্যাক্টর কম হয়
তাহলে এসি যে আউটপুটটা কারেন্টটা পাবেন ওইটা কি পাবেন, কম পাবেন। আর রেকটিফায়ারের আউটপুটে যখন এসি কারেন্ট কম থাকবে তখন ওইটা ভালো রেকটিফায়ার। তার মানে এখানে একটু লেখা আছে আপনাদের, এইগুলা এই স্লাইডগুলা কিন্তু ট্রিপলি অ্যানালাইসিসের, ঠিক আছে, ওইটার মধ্যে সব পাবেন থিওরি। এখানে দেখেন রিপল ফ্যাক্টরের মান বেশি হওয়া অর্থ আউটপুট এসি কম্পোনেন্টের মান বেশি হওয়া, যাহা গ্রহণযোগ্য নয়। রিপল ফ্যাক্টরের মান কম হলে এর দক্ষতা বৃদ্ধি পায়, রেগুলেশন উন্নত হয় এবং পিওর ডিসি পাওয়া যায়। তার মানে রিপল ফ্যাক্টরের মান যত কম হবে তত ভালো, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। এমসিকিউর মধ্যে বারবার আসে প্রশ্নটা। আচ্ছা, পরবর্তীতে দেখি। এখানে বলতেছে যে রেকটিফায়ারের রিপল ফ্যাক্টরের মধ্যে পার্থক্য, মানে রেকটিফায়ারের ইফিসিয়েন্সি, রেকটিফায়ারের একটা দক্ষতা আছে এবং রিপল ফ্যাক্টর মাত্র যেটা বললাম, রেকটিফায়ারের ইফিসিয়েন্সি এবং রিপল ফ্যাক্টরের মধ্যে একটা সম্পর্ক আছে, ওইটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখেন আমরা ইফিসিয়েন্সি মানে দক্ষতা মানে কি, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এখন কথা হচ্ছে যে আমাদের রেকটিফায়ারের আউটপুট পাওয়ারটা কি, আউটপুট পাওয়ারটা কিন্তু রেকটিফায়ারের ডিসি, আর ইনপুট পাওয়ারটা কি রেকটিফায়ারের এসি, ঠিক আছে। তাহলে এসি, এটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সির সূত্র মনে করেন, দেখেন এটুকুই লেখা হয়েছে এখানে, ঠিক আছে। এখন রেকটিফায়ারের আউটপুটটা যদি আমরা চিন্তা করি, একটা রেকটিফায়ার আইকা নিই, এখানে দেখেন একটা রেকটিফায়ার আঁকলাম, এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমার সিঙ্গেল, এটা হচ্ছে আমাদের একটা রেকটিফায়ার, এখানে হচ্ছে লোড। হ্যাঁ, এখন এই রেকটিফায়ারের ইফিসিয়েন্সি যদি আমরা বের করতে চাই, আমরা কিন্তু ফুল ওয়েভের ইফিসিয়েন্সি এবং সিঙ্গেল ফেজের ইফিসিয়েন্সি সমান না, ফুল ওয়েভের বেশি এবং হাফ ওয়েভের কম। আচ্ছা দেখেন এখানে আউটপুটটা কি হবে, আউটপুটটা হবে যে এইখানে, এই যে আউটপুটটা কি হবে, আউটপুট এখানে আপনার নেটওয়ার্কের প্রবলেম, এখানে আউটপুটটা কি হবে, আউটপুটটা হচ্ছে যে এখানে যে আপনার যে লুড আছে, এই লুডের ভিতর দিয়া, এই লুডের হারাহারিতে যে পাওয়ারটা, এটা হচ্ছে আপনার আউটপুট পাওয়ার। এই লুডের আর যে পাওয়ারটা নিতেছে এই লোডটা, এটা হচ্ছে আপনার আউটপুট পাওয়ার, ঠিক আছে। এই আউটপুট পাওয়ারটা কি হবে, ডিসি পাওয়ার হবে। এবং এসি পাওয়ারটা কি, এই যে ডায়োড আছে না, ডায়োডের আগে যে ইনপুটটা দিতেছে, এটা হচ্ছে যে ইনপুট পাওয়ার। তো এই ইনপুট পাওয়ারটা কি হবে, এই ইনপুট পাওয়ারটা কিন্তু কি হবে, এসি, পি এসি লেখা শুন, হ্যাঁ, না না, এসি থেকে ডিসি হয় না তো, কথা হয়েছে যে একমুখী হয়ে যায়। যখন মনে করেন আপনি একটা সিগন্যাল দিবেন, মানে পরিবর্তিত কি বলে এসি সিগন্যাল দিবেন, তখন ওইটা এসি থেকে ডিসিতে হবে, কনভার্ট হবে। হুম, না আমরা আপনি মনে হয় আগেরটুকু মিস করছেন, আমরা সিঙ্গেল হাফ ওয়েভের জন্য কিন্তু দেখছি, হাফ ওয়েভ কিন্তু কি করে, একটা রেকটিফায়ারের জন্য কাজ করে, একটা ডায়োড কাজ করে আর কি, ঠিক আছে। হাফ ওয়েভের ক্ষেত্রে এটা কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ার আমি যেটা আঁকছি, আপনি যে বলছেন চারটা, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, আর একটা হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার, আমরা টোটাল তিনটা রেকটিফায়ার দেখছি, বুঝছেন। হ্যাঁ, চারটা যখন দেন ওইটা হচ্ছে যে ব্রিজ রেকটিফায়ার, আর দুইটা যখন দেন ওইটা হচ্ছে সেন্টার ট্যাপ, আর একটা যখন দেন এটা হচ্ছে হাফ হাফ ওয়েভ রেকটিফায়ার আর কি, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ারটা বোঝার বিষয়, এখানে এটুকু হচ্ছে আউটপুট পাওয়ার, এবং এই ডায়োডের আগে যে পাওয়ারটা পাবেন এইখানে, ওইটা হচ্ছে আপনার ইনপুট পাওয়ার, ঠিক আছে। এটা এইটুকু বুঝলেই হবে। এখন দেখেন এই পিডিসি, এখানে যে পি লুডটা আছে, এই লুডের পাওয়ার
পাওয়ারটা কি হবে, পি আউটপুট পাওয়ারটা কি হয়, আমি একটু লেখার চেষ্টা করি। এখানে পাওয়ার কি, এই লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে, এখানে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওই কারেন্টটা কি ডিসি কারেন্ট ফ্লো হইতেছে, এবং এই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে যে আর এল। তাহলে পাওয়ারটা কি হবে আমরা কি জানি, আই ডিসি স্কোয়ার আর এল, মানে আই স্কোয়ার আর এর সূত্র অনুসারে। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট পাওয়ারটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ইনপুট পাওয়ারটা একটু দেখার চেষ্টা করি। ইনপুট পাওয়ারটা কি হবে, পি ইনপুট পাওয়ার। হ্যাঁ, পি ইনপুট পাওয়ারটা হচ্ছে যে এইখানে যে কারেন্ট আছে না, এই কারেন্ট আপনার লাগবে। তো এই কারেন্টটা, এই কারেন্ট যখন আমরা এসি কারেন্ট পরিমাপ করব, তখন ভোল্টমিটার বা এমিটার যে পাঠ দিবে ওইটা কিন্তু আরএমএসে দিবে। ঠিক আছে, এখন এইখানে যদি আপনি এমিটার কানেক্ট করেন আরএমএস কারেন্ট দিবে, মানে এমিটার কানেক্ট করলে। তাহলে এইখানে কারেন্ট হচ্ছে আই আর এম এস, তাহলে আই আর এম এস। আচ্ছা, এখন হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে যে এই ডায়োডের কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এই ডায়োডের রেজিস্ট্যান্সটা আমরা আর এফ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আর এফ দ্বারা এই ডায়োডের রেজিস্ট্যান্সটা প্রকাশ করব। এখন এই লোডের তো রেজিস্ট্যান্স আছেই, তাইলে আমরা এইখানে এই সার্কিটটুকুর যদি পাওয়ার বিট করতে চাই, কারেন্ট হচ্ছে আই আর এম এস এবং রেজিস্ট্যান্স কত, এইখানে যে আমাদের ডায়োডের রেজিস্ট্যান্স হচ্ছে ওইটা হচ্ছে আর এফ দ্বারা প্রকাশ করব, এবং যে লোডের রেজিস্ট্যান্স এই আর এল। ঠিক আছে, তার মানে এই সার্কিটের পাওয়ারটা বের করতে গেলে, মানে ইনপুট পাওয়ারটা কিন্তু এসি পাওয়ার। ঠিক আছে, এসি পাওয়ারই। এখন এই আর এম এস কারেন্ট স্কোয়ার ইন্টু হচ্ছে যে পরবর্তী যে রেজিস্ট্যান্স আছে ওইগুলো যোগ করে গুণ করলেই আপনি কি করবেন, ইনপুট পাওয়ার বের করে ফেলতে পারবেন। কিন্তু আমরা যখন ডায়োডগুলা কি করব, আইডিয়াল ধরবো, তখন কিন্তু এই যে এইখানে যে আমাদের ডায়োডের রেজিস্ট্যান্স আছে না, ওটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে কি হয়, আই আর এম এস স্কোয়ার আর এল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার বা এসি পাওয়ার। দেখেন এইটুকু এতক্ষণ যা বললাম, এইখানে কি হইতেছে যে ডিসি পাওয়ার মানে আউটপুট পাওয়ার, আর ইনপুট পাওয়ার মানে হচ্ছে যে এসি পাওয়ার। এইটুকু আমরা এখানে লিখলাম। তারপর এইটুকু ক্যালকুলেশন করলে তারপর দেখেন আপনার থাকে, মানে রেজিস্ট্যান্স আর এল কাটাকাটি চলে যায় আর কি, এটুকু আর এইটুকু কাটাকাটি গেলে এটুকু থাকে। ঠিক আছে, এইখানে রাইখা দিলাম আমরা। হ্যাঁ, পরে আমরা কি করলাম, রিপল ফ্যাক্টরে কিন্তু আমরা প্রথমেই এই সূত্রটা পড়ছিলাম, সংজ্ঞা থেকে পাইছিলাম। ঠিক আছে, তারপর আমরা কি করছিলাম, তারপর আমরা এসি কারেন্ট, এইখানে আমরা কি পাইছিলাম, আই আর এম এস স্কোয়ার ইকুয়াল টু কি, আই ডিসি স্কোয়ার প্লাস আই এসি স্কোয়ার। তারপর এইখান থেকে আমরা কি লিখতে পারতাম, এইখানে থেকে আমরা লিখতে পারতাম আই এসি স্কোয়ার সমান হচ্ছে আই আর এম এস স্কোয়ার মাইনাস আই ডিসি স্কোয়ার, এটুকু আমরা লিখতে পারতাম। তারপর এইখানে স্কোয়ারটা আছে না, স্কোয়ারটার আমরা কি করব, সাইড চেঞ্জ করে ফেলবো। সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে, ওই সাইডে যায় রুট হয়ে যাবে। তাহলে আমি এখানে স্কোয়ারটা মুছাই দিয়া এখানে রুট নিয়ে গেলাম। তাহলে আইএসি সমান এইটুকু পাইলাম। দেখেন এখানে কিন্তু এই যে এই আইএসি সমান কিন্তু তারা এইটুকু লিখছে। ঠিক আছে, আমরা যেটুকু বার করে এখন দেখাইলাম। রিপল ফ্যাক্টরে এই যে প্রথম এইটুকু, আচ্ছা তারপর এইটুকু তো বুঝলেনই কিভাবে আসলো। ঠিক আছে, দেন আমরা কি করলাম, বসাইলাম। তারপর দেখেন এখানে নিচে কি আছে, ডিসি। তারপর এর নিচেও ডিসি দিলাম, এর নিচেও ডিসি দিলাম। পরবর্তী লাইনে দেখেন উভয়ের নিচে কিন্তু ডিসি দেওয়া হয়েছে। হ্যাঁ, এর নিচেও ডিসি দেওয়া হয়েছে, এর নিচে ডিসি দেওয়া আছে। যে হরটারে কি করলাম, বন্টন করে দিলাম আর কি। ঠিক আছে, তারপর দেখেন ডিসি দিয়ে ভাগ করলে কি হয়, 1। পরে না এখানে দেখেন আইডিসি স্কোয়ার, নিচেও কি আছে আইডিসি,
ডিসি আছে শুধু। এখন যদি এই ডিসির উপরে রুট দেন, মানে কি দেখেন, এই তাইলে আই স্কোয়ার হয়েছে আর কি, ঠিক আছে। তারপর এই যে এইখানে কি আছে, আই স্কোয়ার ডিসি, হর কি আছে আই স্কোয়ার ডিসি, তাহলে দুইটা কাটাকাটি চলে যায় না, কাটাকাটি চলে গেলে 1 থাকে। আর এইখানে দেখেন আমরা ইফিসিয়েন্সি সমান কি বের করছিলাম, আই ডিসি স্কোয়ার বাই আই আর এম স্কোয়ার, আর আমাদের এইখানে কি আছে, আই আর এম স্কোয়ার বাই আই ডিসি স্কোয়ার। তো এইটুকুরে, এই যে এইটুকুরে আপনি যদি উল্টায় লিখেন তাহলে কি 1 বাই ইফিসিয়েন্সি সমান কি লেখা যায়, আই আর এম স্কোয়ার বাই আই ডিসি স্কোয়ার, এটুকু তো লেখা যায়। তাহলে এই যে 1 বাই ইফিসিয়েন্সি সমান এটুকু লেখা যায়, তাহলে এইটুকু সমান এই যে ইফিসিয়েন্সি লেখা দিলাম আর কি, বুঝতে পারছেন? উল্টানোটা বোঝার নাই। আচ্ছা দেখেন, এইখানে ইফিসিয়েন্সি সমান কি পাইছি, আই ডিসি স্কোয়ার বাই আই আর এম এস, তাই না? এখন আমরা ইফিসিয়েন্সিরে যদি 1 বাই ইফিসিয়েন্সি লিখি তাহলে এটারে কি করা লাগবে, একটু করে কি করা লাগবে, উল্টায় দেওয়া লাগবে না? তাহলে একটু করে উল্টায় দিলাম, ঠিক আছে। তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, আচ্ছা দেখেন, এখন এই আই আর এম স্কোয়ার বাই আই ডিসি সমান ডিসি স্কোয়ার সমান কি 1 বাই ইফিসিয়েন্সি লিখতে পারি না? দেখেন এখানে কি আছে, আই আর এম স্কোয়ার বাই আই ডিসি স্কোয়ার আছে, তাহলে এই যে এইটুকু সমান আমরা এইটুকু লিখতে পারি না? তারপর আমরা এইটুকু লিখলাম, ঠিক আছে, এটাই প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে যে রিপল ফ্যাক্টর এবং ইফিসিয়েন্সির মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এইটুকু একটু মনে রাখা লাগবে, পরীক্ষার ম্যাথের মধ্যে চাবে যে মনে করেন যে আপনার ইফিসিয়েন্সি দেওয়া আছে, তখন চাবে যে রিপল ফ্যাক্টর বের করো, তাহলে কি করবেন আপনি, এই যে ইফিসিয়েন্সিটা এখানে বসায় দিয়ে আপনি রিপল ফ্যাক্টর বের করে ফেলতে পারবেন। আচ্ছা পরবর্তীতে দেখি, এইখানে যে আমাদের যে আউটপুট আছে, আউটপুটে তো আমরা ডিসি পাওয়ার কথা, কিন্তু আমরা কি পাই, এর মধ্যে কিছু হালকা এসি বিদ্যমান থাকে, ওইটারে আমরা কি বলি রিপল ফ্যাক্টর। ওইটারে রিমুভ করার জন্য আমরা কি করি, ফিল্টার সার্কিট ইউজ করি। যদি মনে করেন আমরা ফিল্টার সার্কিট না ইউজ করি, তখন কিন্তু এসি কম্পোনেন্ট বিদ্যমান থাকে, তখন আমাদের ডিভাইসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি গরম হয়ে আর কি, ঠিক আছে। এই জন্য আমরা ফিল্টার সার্কিটটা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা দেখি এখানে কি লেখা আছে, ফিল্টার সার্কিট রেকটিফায়ার এর আউটপুটে যে ডিসি পাওয়া যায় উহাতে এসি মিশ্রিত থাকে, এই ডিসিকে পালস সেটিং ডিসি বলে। পালস সেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করার জন্য যে সার্কিট ব্যবহার করা হয় তাকে ফিল্টার সার্কিট বলা হয় আর কি। তো এখানে দেখেন ফিল্টার সার্কিট আছে কি, যে ক্যাপাসিটর ফিল্টার আছে, এলসি ফিল্টার আছে বা টি ফিল্টার, তারপর ক্যাপাসিটর ফিল্টার আছে 3 ধরনের ফিল্টার আছে। তো এইখানে দেখেন আমি দিয়া দিছি, আপনারা চাইলে সার্কিটগুলা একটু মনে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখব যে এতক্ষণ যা পড়লাম, সামারি বলতে প্রয়োজনীয় সূত্রগুলা যেগুলো আমাদের ম্যাথ করতে গেলে লাগবে, ঠিক আছে, এই সূত্রগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা একটু বড় করে নিই। আচ্ছা দেখেন আমাদের যে আমাদের যে রেকটিফায়ার সার্কিটগুলো থাকে সবগুলোর মধ্যে কি থাকে, প্রথমে দেখবেন যে এরকম একটা সুইং বল থাকবে, ওইটা কিসের সুইং বল, এটা হচ্ছে যে আপনার ট্রান্সফরমারের সুইং বল, ঠিক আছে। তো ট্রান্সফরমারের রেশিও আমরা কিন্তু এই সূত্র দিয়ে বের করি, ট্রান্সফরমারের রেশিও আমরা এ দিয়ে প্রকাশ করি, রেশিও এ হচ্ছে, তারপর এ সমান আমরা কি লিখতে পারি, আউটপুট কারেন্ট মানে সেকেন্ডারি কারেন্ট, মানে এই যে মনে করেন এটা হচ্ছে আপনি ইনপুট দিলেন, তাহলে এটারে কি বলবেন, প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি কারেন্টকে যদি প্রাইমারি কারেন্ট দ্বারা ভাগ করেন তাহলে আপনি রেশিও পাবেন, অথবা আপনি কারেন্ট দিয়ে যদি না বের করেন তাহলে আপনি ভোল্টেজ দিয়ে বের করতে পারেন। তাহলে কি করবেন, প্রাইমারি যে কারেন্ট, এই সাইডে যে কারেন্ট যেই সাইড দিয়ে সাপ্লাই দিবেন, এরে আপনি সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজ ওইটা দিয়ে ভাগ করে দিবেন, তাইলেও পেয়ে যাবেন রেশিও।
আপনি যদি মনে করেন ভোল্টেজ দিয়েও বের করবেন না, কারেন্ট দিয়েও বের করবেন না, তাহলে আরেকটা অপশান আছে, আপনি বের করতে পারবেন এই যে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারে আমরা কি জানি, প্রাইমারিতে এটা যদি ট্রান্সফর্মার হয় কি, প্যাচ সংখ্যা থাকে না, তামার তারের প্যাচ থাকে না, ওইটারে বলি টার্ন। ঠিক আছে, ওইটা হচ্ছে প্যাচ সংখ্যারে আমরা এন দিয়ে প্রকাশ করি। তখন আপনি সেকেন্ডারি সাইডে মানে প্রাইমারি সাইডে যে প্যাচ সংখ্যা আছে ওইটারে আপনি সেকেন্ডারি সাইডের প্যাচ সংখ্যা দিয়ে ভাগ করে দেবেন, তখনও আপনি কি পাবেন, ওইটা ট্রান্সফর্মার করলে ভালোভাবে বুঝতে পারবেন, এখন তো বুঝবেন না। এখন শুধুই আপাতত মনে করবেন, মনে রাখবেন, যদি কারেন্টের ক্ষেত্রে কারেন্ট যদি আপনি ট্রান্সফর্মারের রেশিও বের করেন, তখন কিন্তু সেকেন্ডারিতে প্রাইমারি দিয়ে ভাগ করবেন। আর অন্য দুইটার ক্ষেত্রে প্রাইমারিরে সেকেন্ডারি দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, যখন ট্রান্সফর্মার মানে আমরা এসি মেশিন যখন পড়ব তখন ভালো বুঝতে পারবেন। বুঝছেন বিষয়টা? আচ্ছা, তাইলে তো এইটুকু গেল। তারপর 2 নম্বর সূত্রটা দেখেন। 2 নম্বর সূত্র কি, মানে ভোল্টেজ, যে এখানে যে ভোল্টেজ, ভোল্টেজ বলতে আপনার যে ম্যাক্সিমাম ভোল্টেজটা আপনি কিভাবে বের করবেন। ম্যাক্সিমাম, আমি আরেকবার ফিগারটা একটু আঁকার চেষ্টা করি। হাফ ওয়েভ রেকটিফায়ারের ফুল ওয়েভ আঁকলেও হয়তো, কিন্তু সহজ তো, হাফ ওয়েভের জন্য হাফ ওয়েভ আঁকলাম। এখন বলতেছে যে ম্যাক্সিমাম ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজটা কার? ম্যাক্সিমাম ভোল্টেজটা হচ্ছে যে আপনি যে এসি কারেন্ট দিলেন না এখানে 230, এই 230 একই করলো 12 ভোল্টে কনভার্ট করলো। কনভার্ট করার পর এইখানে যে ভোল্টেজটা পাবেন ওইটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। ঠিক আছে, এখন এই ম্যাক্সিমাম ভোল্টেজটা কিন্তু আপনার কি করবে, মিটারে পাঠ দিবে না, তো ওইটা মিটার দিবে কি আরএমএস, আরএমএস পাঠ দিবে। তখন আপনি কি করবেন, এটা যদি দেওয়া থাকে আপনি কি করবেন, ম্যাক্সিমামে কনভার্ট করে ফেলতে পারবেন। এটা যেহেতু সিঙ্গেল ওয়েভ, তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার, তো হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা কি জানি, ভি ম্যাক্স বাই টু, ভি ম্যাক্স বাই 2। তাহলে এই যে আরএমএসটা কি করবেন, আপনি 2 দিয়ে গুণ করবেন, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা পাওয়া যাবেন। ঠিক আছে, এভাবে আগাইতে হবে। তারপর কি বললো এইখানে ডিসি, ডিসি কি বললো, ডিসি ভোল্টেজ। তাহলে ডিসি ভোল্টেজটা কি, এই যে এইখানে যে আপনার লুড আছে, লুডের মধ্যে যে কারেন্ট ফ্লো হইতেছে, এই লুডের মধ্যে কিন্তু আপনার ডিসি কারেন্ট ফ্লো হবে। এই ডিসি কারেন্টে আপনি লুড রেজিস্ট্যান্স দ্বারা গুণ করলেই পাওয়া যাবেন। তারপর এসি ভোল্টেজ, আপনি এখানে এসি ভোল্টেজটা এই যে এই সূত্র দিয়ে বের করতে পারেন, অথবা আমি যে আগে যে দেখাইলাম, প্রথমে আপনি আরএমএস বের করবেন এবং ডিসি বের করবেন, পরে এসি বের করবেন, অথবা আপনি চাইলে এই সূত্রটা মনে রাখতে পারেন, তাহলে এসি ডিরেক্টলি বের করে ফেলতে পারবেন। আচ্ছা, পরে পাওয়ার, তারপর রিপল ফ্যাক্টর, ইফিসিয়েন্সি, এইগুলা কিন্তু আমরা দেখে আসি। ঠিক আছে, আচ্ছা এই সূত্রগুলা লাগবে, সূত্রগুলো একটু নোট করে ফেলবেন। ঠিক আছে, তারপর এখন এইখানে দেখেন হাফ ওয়েভের ক্ষেত্রে এবং ফুল ওয়েভের ক্ষেত্রে যে পার্থক্য আছে আমরা কিন্তু দেখছিলাম, একটু হাইলাইট করে দেই। যদিও আমরা দেখছি হাফ ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভোল্টেজ সমান হচ্ছে যে বি ম্যাক্স বাই 2, আর ফুল ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভোল্টেজ সমান কি, বি ম্যাক্স বাই √2। এইটা আর এটার মধ্যে দেখেন একটু পার্থক্য আছে, তার মানে কি হাফ ওয়েভ এবং ফুল ওয়েভের মধ্যে পার্থক্য আছে। এবং আরএমএস ভোল্টেজ কি, আই ম্যাক্স বাই 2, আই ম্যাক্স বাই 2। আচ্ছা, ডিসির ক্ষেত্রে এইখানে কি পাইছিলাম, ভোল্টেজ মানে হাফ ওয়েভের ক্ষেত্রে বি ম্যাক্স বাই পাই, আর ফুল ওয়েভের ক্ষেত্রে 2 বি ম্যাক্স বাই পাই। তার মানে এইগুলা হাফ ওয়েভের জন্য একটা হবে, ফুল ওয়েভের জন্য একটা হবে, এইটুকু একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, যদি আজকে আপনি এই ক্লাসটা ভালো করে করেন, তাইলে মোটামুটি ম্যাথের মধ্যে কোনো প্রবলেম হবে না আশা করা যায়। আচ্ছা, আজকে কোনটা, এর উপরে এইখানে,
হ্যাঁ, এইখানে এই যে এই সূত্রটা আপনি মনে রাখবেন, বিএসি সমান হচ্ছে আইআরএমএস ইন্টু আইডি প্লাস আইআরএল। হ্যাঁ, এটা এই সূত্র দিয়েও করতে পারবেন অথবা অন্যভাবেও ম্যাথ করতে পারবেন। হ্যাঁ, বিএসসি। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম এই সূত্রটা আপনি চাইলে মনে রাখবেন অথবা অন্যভাবেও ম্যাথ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তীতে আমরা আজকে একটা ম্যাথ করে ক্লাসটা শেষ করে দেবো আজকে। দেখেন, এটা একটা ম্যাথ, প্রশ্নটা ফার্স্ট অফ অল পড়ার চেষ্টা করি। হাফ ওয়েভ রেকটিফায়ারে ব্যবহৃত ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে যে 20 ওহম। তার মানে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 20 ওহম। প্রয়োগকৃত ভোল্টেজ, তো প্রয়োগকৃত ভোল্টেজের একটা ইকুয়েশন দেওয়া আছে এবং কি আছে, লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে। ঠিক আছে, এখন আপনার কি চাইছে, আই ম্যাক্স, মানে কি এইখানে যে আপনি সাপ্লাই দিতেছেন, এই সাপ্লাই দেওয়ার ফলে এইখানে যে ম্যাক্সিমাম ভোল্টেজটা পাইতেছেন ওইটা আপনার বের করা লাগবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখানে যে আপনার ট্রান্সফরমার আছে না, ট্রান্সফরমারের রেশিও আপনার জানা লাগবে। এখন তো দেখেন, এখানে ট্রান্সফরমারের প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু ট্রান্সফরমারের রেশিও দেওয়া নাই। তো ট্রান্সফরমারের রেশিও আপনি সমান ধরে নেবেন। সমান ধরে নেবেন বলতে 1 ধরে নেবেন। তার মানে এইখানে ইনপুট যা করলেন এইখানে ট্রান্সফরমারের আউটপুটে তাই পাবেন। তাইলে ট্রান্সফরমারের ইনপুটে কত ভোল্টেজ দেওয়া হয়েছে বলেন তো, ম্যাক্সিমাম ভোল্টেজ বি ম্যাক্স কত দেওয়া হয়েছে, 50। তাহলে এইখানে কত পাবেন, বি ম্যাক্স কত পাবেন, 50 পাবেন। ঠিক আছে, এটা যেহেতু ট্রান্সফরমারের রেশিও দেওয়া নাই, রেশিও দেওয়া থাকলে রেশিও দিয়ে ভাগ করে আমরা ট্রান্সফরমারের আউটপুটের ভোল্টেজটা বের করে ফেলতাম। ঠিক আছে, যেহেতু দেওয়া নাই আমরা রেশিও 1 ধরে নিয়েছি। আচ্ছা, তো প্রথমে চাইছে যে ম্যাক্সিমাম কারেন্ট, এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে আই ম্যাক্স, ওইটা চাইছে। যদি আই ম্যাক্স বের করতে চান তাহলে কি করবেন, এই সার্কিটটা একটু চিন্তা করেন, এই সার্কিটটা একটু ডিসি সার্কিটের মতো চিন্তা করেন। তাইলে এখানে আপনি একটা মনে করেন বি ম্যাক্স একটা ভোল্টেজ সোর্স মনে করেন, এই সোর্স থেকে কি কারেন্ট বের হইতেছে ওইটা যদি বের করতে চান, এই সোর্সরে কি করবেন, মানে বি ম্যাক্সের কি করবেন, যে রেজিস্ট্যান্স আছে এই সার্কিটে, মানে এই ব্রাঞ্চে ওইটা দিয়ে ভাগ করবেন। তাহলে এইখানে কত আছে 20, এইখানে কত আছে 800। তার মানে এই যে এইখানে যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজরে দুইটা রেজিস্টর যোগ করে ভাগ করে দিলে এইখানে কারেন্ট আপনি পাওয়া যাবেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, পরে দেখেন, তারপর কি চাইছে, এইখানের কারেন্টটা কিন্তু কি আইডিসি কারেন্ট, তারপরে চাইছে আইএসি কারেন্ট, আইএসি। তাহলে সরি একটু ভুল করে ফেললাম, এইখানে যে কারেন্টটা ওইটা হচ্ছে আই এসি, আর এইখানে যে কারেন্টটা ডায়োডের আউটপুটে মানে ডায়োডের পরে ওই কারেন্টটা কিন্তু ডিসি কারেন্ট। ঠিক আছে, এখন আপনার এসি ম্যাক্সিমাম কারেন্ট বা এসি কারেন্টটা চাইছে ওইটা বের করে ফেলছেন। এখন আবার দেখেন দ্বিতীয় লাইনে কি চাইছে, আই ডিসি কারেন্ট চাইছে। যেহেতু আই এটা কি হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা শিখছিলাম, আই ডিসি বা আই অ্যাভারেজ সমান কি আই ম্যাক্স বাই পাই। তাহলে আই ম্যাক্সের মানটা কিন্তু আমরা এখানে আগে বের করছিলাম। তাহলে আই ম্যাক্স বাই পাই মান বসে ক্যালকুলেশন করলে আমরা এটুকু পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর আরএমএসও চাইছে, এইখানে আরএমএস কি, এটা এবং এটা যোগ করলে হয়ে যাবে, অথবা আপনি সূত্র জানেন যে ওইটা দিয়েও বের করতে পারেন। তো দেখেন, আমি যে এইখানে বললাম যে যোগ করা, ওইটা কিন্তু ভেক্টরিক্যালি করা লাগবে। আচ্ছা দেখেন এখানে আরএমএস, হ্যাঁ রুট ওভার আসবে। আচ্ছা হ্যাঁ, আইআরএমএসটা দেখেন, এটা আইআরএমএস এর সূত্রই কিন্তু আপনি জানেন, আইআরএমএস এর সূত্র কি আই ম্যাক্স বাই 2, এটা কিন্তু হাফ ওয়েভের ক্ষেত্রে আপনি সূত্রটা জানেন, সূত্রের মধ্যে মানগুলা বসায় দিলে হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি আইআরএমএসটাও বের করে ফেলতে।
কোথায়? ও, আইএসি। আপনি আইআরএমএস দেওয়া আছে না? ও, আইএসি, এই যে আই ম্যাক্সিমাম যেটা আছে না, ওইটাই আইএসি। দেখেন আমি হাইলাইট করছি যেটা, এটাই আইএসি। আচ্ছা, পরে এসি, এসি পাওয়ারের সূত্র তো আমরা দেখছি আগে। এই সূত্রের মধ্যে মানগুলো বসাইলেই হয়ে যাবে। ডিসি পাওয়ারের সূত্রটা দেখছি আমরা আগে। সূত্র বলতে এইখানে পাওয়ারটা কি, এইখানে এই লোডের আড়াইতে যে পাওয়ারটা ওইটা হচ্ছে ডিসি পাওয়ার। আর এইখানে যে পাওয়ারটা, মানে এইখান থেকে ট্রান্সফরমার থেকে যে পাওয়ারটা কি হইতেছে যাইতেছে, ওইটা হচ্ছে এসি পাওয়ার। ঠিক আছে, ওইভাবে আগাইলেই হয়ে যাবে ম্যাথ, বুঝছেন? আচ্ছা, মানে জটিল আছে একটু। যদি রেকটিফায়ারটা ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু এসি সার্কিটে যায় প্রবলেমে পড়বেন না। এই জন্য রেকটিফায়ারটা ভালো করে বুঝতে হবে এবং ভালো করে পড়তে হবে, তাইলে এসি সার্কিটে যায় কোনো প্রবলেম পড়বেন না। আচ্ছা, কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, নয়তো আজকে শেষ করে দেব। এতক্ষণ ট্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য